বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের ছাড় পেতে ইউএসট্রিআরের সঙ্গে বাণিজ্য উপদেষ্টার বৈঠক ৯ জুলাই। ইতিবাচক ফলের আশা প্রেস সচিবের, আছে বিকল্প চিন্তাও। দেশ গড়ার প্রত্যয়ে উত্তরাঞ্চল ঘুরে কুষ্টিয়ায় জুলাই পদযাত্রা। নির্বাচন ঘিরে সাংগঠনিক ভিত্তি জোরদারে তৎপর এনসিপি। সম্ভাব্য প্রার্থীদের মাঠ গোছানোর নির্দেশনা। রাজধানীর যাত্রাবাড়িতে গ্রিল কেটে বাসায় ঢুকে ডাকাতদের তাণ্ডব। বৃদ্ধ দম্পতিকে মারধর করে অর্থ ও স্বর্ণালংকার লুট। স্বামীর মৃত্যু, স্ত্রী গুরুতর আহত। রেকর্ড বৃষ্টিতে ডুবল ফেনী, পটুয়াখালী। ভোগান্তিতে বাসিন্দারা। কক্সবাজারের সমুদ্রে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার। এবং ক্যান্ডিতে বিজয় নিশান উড়িয়ে শ্রীলঙ্কায় প্রথম ওয়ানডে সিরিজ জিততে চায় বাংলাদেশ। বৃষ্টি বাগড়ার সংখ্যায় ডিএলএস ভাবনাও আছে টাইগারদের। ম্যাচ শুরু বেলা 3টায়। সময় সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা। শুরুতেই ট্রাম্প ট্যারিফ প্রসঙ্গ। পাল্টা শুল্ক ঠেকাতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে চলমান আলোচনার মধ্যেই বাংলাদেশি পণ্যের ওপর ৩৫% ট্যারিফ নির্ধারণের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। এ নিয়ে প্রধান উপদেষ্টাকে লেখা চিঠি ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। এতে বলা হয়েছে, বাণিজ্য ঘাটতি পূরণে যথেষ্ট না হলেও অসামঞ্জস্যতা দূর করতে এই হার নির্ধারণ করা হয়েছে, যা কার্যকর হবে 1 আগস্ট থেকে। ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্ক নিয়ে আলোচনার জন্য এরই মধ্যে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে বাণিজ্য উপদেষ্টা সহ বাংলাদেশের একটি প্রতিনিধি দল। এরই মধ্যে বাংলাদেশি পণ্যের ওপর পারস্পরিক শুল্ক ৩৫% নির্ধারণের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার রাতে ট্রুথ সোশ্যালে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সরকার প্রধানদের উদ্দেশ্যে শুল্ক সংক্রান্ত চিঠি পোস্ট করেছেন তিনি। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে লেখা চিঠিতে ট্রাম্প উল্লেখ করেছেন, উল্লেখযোগ্য বাণিজ্য ঘাটতি থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সহযোগিতার সম্পর্ক চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই দীর্ঘমেয়াদী ও স্থায়ী বাণিজ্য ঘাটতি বাংলাদেশের ট্যারিফ ও নন ট্যারিফ নীতিমালার ফল উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, আগামী 1 আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করা বাংলাদেশি পণ্যের ওপর 35% শুল্ক কার্যকর হবে। বাণিজ্য প্রতিবন্ধকতার কারণে সৃষ্ট অসামঞ্জস্যতা দূর করতে যুক্তরাষ্ট্র চেষ্টা করছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। ট্রাম্প লিখেছেন, বাংলাদেশি কোম্পানিগুলো যদি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে উৎপাদন করে তাহলে কোনো শুল্ক প্রযোজ্য হবে না। এক্ষেত্রে কোনো কোম্পানি উৎপাদন শুরু করতে চেয়ে আবেদন করলে তা কয়েক সপ্তাহের মধ্যে অনুমোদন দেয়া হবে। গত 3 এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের উপর পারস্পরিক শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। সে সময় বাংলাদেশি পণ্যের উপর 37% শুল্ক আরোপ করা হয়। ট্রাম্প জানান, বাংলাদেশ ছাড়াও মালয়েশিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যে 25, দক্ষিণ আফ্রিকা ও কাজাখস্তানে 30 এবং মিয়ানমার ও লাওসে 40% পর্যন্ত শুল্ক বসছে 1 আগস্ট থেকে। এসব দেশের সরকার প্রধানদের উদ্দেশ্যে লেখা চিঠিতে উল্লেখ করা হয়েছে, কেউ যদি পাল্টা শুল্ক আরোপ করে তবে যুক্তরাষ্ট্র সমপরিমাণ শুল্ক বাড়াবে। হোয়াইট হাউসের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, এটাই শেষ নয়, খুব শিগগিরই নতুন করে আরো 12টি দেশের উপর শুল্ক আরোপের ঘোষণা আসছে। নাদিম মারজান, সময় সংবাদ। মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য রফতানিতে 35% শুল্ক আরোপ কার্যকর হলে রফতানিকারকরা বাড়তি চাপে পড়বে বলে শঙ্কার কথা জানিয়েছেন গবেষণা প্রতিষ্ঠান সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান। আমার মনে হয় যে বাংলাদেশ যতটুকু দেয়া সম্ভব ছিল সেটুকু দিয়েছে। 35% থেকে অন্তত পক্ষে ভিয়েতনামের সমপর্যায়ে যদি আমরা নামিয়ে নিয়ে আসতে পারি 20%, তাহলেও বাংলাদেশের আমাদের রপ্তানি স্বার্থটা কিছুটা হলেও আমরা সংরক্ষণ করতে পারবো। বাংলাদেশি পণ্যে 35% মার্কিন শুল্ক আরোপ ইস্যুতে 9 জুলাই বাণিজ্য উপদেষ্টার বৈঠকে ইতিবাচক ফল মিলতে পারে বলে আশা করছেন প্রেস সচিব শফিকুল আলম। সকালে সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে একথা জানান তিনি। বলেন, প্রস্তাবিত শুল্ক বাস্তবায়ন হলে টিকে থাকার জন্য প্রস্তুতিও নিচ্ছে সরকার। এখনো তো টক্স হচ্ছে, তো টক্সটা আগে কনক্লুশন হোক, তখন আমরা না হয় একটা এটা নিয়ে কথা বলি। আমরা আশা করি আমরা এমন একটা ট্যারিফ নেগোসিয়েশনটা এমন একটা কনক্লুশন হবে যার দ্বারা আমরা এবং ইউএস দুইটা কান্ট্রি উইন উইন হবে, দুইটার কান্ট্রির জন্যই এটা বেটার হবে।
উত্তরাঞ্চল ঘুরে জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রা এখন কুষ্টিয়ায়। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। দেশ গড়তে জুলাই পদযাত্রা, জাতীয় নাগরিক পার্টির যে পদযাত্রা সেটি কিন্তু খুলনা বিভাগে আজ শুরু হচ্ছে। কুষ্টিয়া জেলায় পদযাত্রার মধ্য দিয়ে এখানে নাগরিক পার্টির যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন তারা কিছু সময়ের মধ্যে চলে আসবেন। কুষ্টিয়ায় বুয়েটে ছাত্রলীগের হাতে নিহত শহীদ আবরারের কবর জিয়ারতের মাধ্যমে কিন্তু এর আনুষ্ঠানিকতা আসলে শুরু হচ্ছে। খুলনা বিভাগের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু আসলে শুরু হচ্ছে। আমরা এই মুহূর্তে দেখছি যে শহীদ আবরারের যে কবর, ঠিক তার সামনে এখানে স্থানীয় জনগণ যারা রয়েছেন তারা কিন্তু আসলে অপেক্ষা করছেন এবং তারা কয়েকটি দাবি নিয়ে এসেছেন যে এই শহীদ আবরার ফরহাদের নামে গড়াই নদীর উপর একটি সেতু, সেটি আসলে করতে চান। জাতীয় নাগরিক পার্টির যারা নেতৃবৃন্দ রয়েছেন আমরা যেটি জেনেছি তারা কিন্তু এরই মধ্যে এইখানের এই জায়গার উদ্দেশ্যে আসলে রওনা হয়েছেন। কিছু সময়ের মধ্যে আসলে তারা পৌঁছে যাবেন এবং পথে কিন্তু আমরা বিভিন্ন স্থানে দেখেছি জাতীয় নাগরিক পার্টির স্থানীয় যে নেতৃবৃন্দ তারা কিন্তু আসলে অপেক্ষা করছেন এবং তারা কিন্তু আমরা দেখেছি এই একই সঙ্গে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং গত কয়েকদিন ধরে আসলে বলার চেষ্টা করছেন তাদের যে এই জুলাই পদযাত্রা সেটি আসলে মূলত নির্বাচনের পর, নির্বাচনের আগে যে সংস্কারের কথা আসলে তারা বলছেন সেটি আসলে করতে চান। পাশাপাশি অন্যান্য যে দাবিগুলো রয়েছে সেগুলো পূরণ করতে চান। দেশ গড়ার জন্য যে সংস্কারগুলো করতে চান, স্বৈরাচার যাতে আর ফিরে না আসে সেজন্য যে সমস্ত করণীয় রয়েছে সেগুলো আসলে বাস্তবায়ন করার জন্য এটি কিন্তু আসলে তারা করতে চান। তারই অংশ হিসেবে কিন্তু এই পদযাত্রা তারা আসলে বলছেন। কুষ্টিয়ার এই এখান থেকে কিন্তু আমরা যেটা জেনেছি এরপরে কিন্তু কুষ্টিয়া একটি পথসভা রয়েছে, এর পর এখানে থেকে মেহেরপুর, পরবর্তী চুয়াডাঙ্গায় তাদের প্রোগ্রাম রয়েছে। তো আমার কাছে এই ছিল কুষ্টিয়া থেকে জুলাই পদযাত্রা নাগরিক পার্টির সবশেষ খবর। জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা কুষ্টিয়া থেকে আমরা সরাসরি যুক্ত ছিলাম। নির্বাচন সামনে রেখে দেশ জুড়ে সাংগঠনিক ভিত্তি জোরদার করতে কার্যক্রম চালাচ্ছে এনসিপি। জেলা উপজেলা পর্যায়ে গঠিত হয়েছে ২৫০ শতাধিক কমিটি, বাকিগুলো দ্রুত শেষ করার চেষ্টা চলছে। এর মধ্যে সম্ভাব্য প্রার্থীদের মাঠ গোছানোর নির্দেশনা দিয়েছে দলের হাইকমান্ড। সদস্য সচিব আক্তার হোসেন বলছেন, সাধারণ মানুষের মধ্যে আবেদন বাড়ছে এনসিপির, তবে সংস্কার বিচার ছাড়া নির্বাচন হলে অংশগ্রহণ নিয়ে দ্বিধা রয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আত্মপ্রকাশের পর পেরিয়েছে ৪ মাস। এখন সাংগঠনিকভাবে গুছিয়ে ওঠার চেষ্টায় দলটি। আত্মপ্রকাশের পর থেকেই হত্যাযজ্ঞের বিচার, জুলাই সনদ ও সংস্কার নিয়ে সোচ্চার এনসিপি। দলটির আন্দোলনের মুখে এরই মধ্যে আওয়ামী লীগের হচ্ছে অন্তর্বর্তী সরকার। সারা দেশে সংগঠন ছড়িয়ে দিতে তৃণমূল চষে বেড়াচ্ছেন শীর্ষ নেতারা। জুলাই মাস জুড়ে শুরু হয়েছে দলটির জুলাই পদযাত্রা, যাতে সাধারণ মানুষের উপস্থিতি নজর কেড়েছে রাজনৈতিক মহলে। এরই মধ্যে ৩৪টি জেলা কমিটি ও ১৯০টি উপজেলা কমিটি গঠিত হয়েছে। সারা দেশে কমিটি গঠন শেষ হবে দ্রুতই। পাশাপাশি যুব সংগঠন সহ পেশাভিত্তিক বিভিন্ন উইং গড়ে তুলছে এনসিপি। সম্প্রতি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে দলটি। দলীয় প্রতীক হিসেবে চেয়েছে শাপলা। এরই মধ্যে আগামী জাতীয় নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মাঠ গোছানোর নির্দেশনা দিয়েছে এনসিপির হাইকমান্ড। নিবন্ধনের সকল যে কাগজপত্র, দলিল, দস্তাবেজ যা যা লাগে তা সব কিছুই আমরা নির্বাচন কমিশনের কাছে অলরেডি জমা দিয়েছি। নির্বাচনের প্রিপারেশন আমরা নিচ্ছি, আমরা প্রত্যেক জেলা ধরেই কাজ করছি। সদস্য সচিব আখতার হোসেন বলছেন, তৃণমূলে আবেদন বাড়ছে এনসিপির, সাধারণের কাছে পৌঁছাতে নেওয়া হচ্ছে কর্মসূচি। তবে সংস্কার বিচার ছাড়া নির্বাচন হলে অংশ নেওয়া নিয়ে দ্বিধা রয়েছে। এনসিপি সারা দেশে খুব অল্প সময়ের মধ্যে যতটুকু পরিমাণ বিস্তার করতে পেরেছে, খুব অল্প সময়ের মধ্যে সামনেও আমরা সকলের কাছে আমরা পৌঁছে যেতে পারবো বলে আমরা আশাবাদী। সংস্কারবিহীন নির্বাচন, বিচারবিহীন একটা নির্বাচন, জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্রবিহীন একটা নির্বাচনের দিকে যদি সরকার ধাবিত হয়, সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আদতে অংশগ্রহণ করবে কিনা সে নিয়ে আমাদের মধ্যে দ্বিধা রয়েছে। সংসদ নির্বাচনের সঙ্গে সংবিধান সংস্কারে গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়ে আসছে এনসিপি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ২৪-এর ৮ জুলাই কোটা বৈষম্যের স্থায়ী সমাধানের দাবিতে গঠন করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ব্যানারে ৬৫ সদস্যের সমন্বয়ক দল, যারা পরবর্তীতে নেতৃত্ব দেন গণ অভ্যুত্থানেও। তাই গণ অভ্যুত্থানের ইতিহাসে বেশ গুরুত্ব বহন করে এই দিনটি। এই দিনই শিক্ষার্থীদের পক্ষ থেকে আবারও আসে ৩ দিনের আলটিমেটাম, কিন্তু স্বৈরাচার সরকারের পক্ষ থেকে মেলেনি কোনো কার্যকর পদক্ষেপ।
কোটা আন্দোলন ঘিরে গত বছর কি ঘটেছিল সে চিত্র তুলে ধরেছেন মাইমুনা হায়দার চৌধুরী। শঙ্কায় ঘেরা জুলাইয়ের রাতগুলো একটু একটু করে ছুটছে ভোরের দিকে। কে জানতো সেই ভোর আসবে রক্তাক্ত সূর্যের হাত ধরে। জুলাই সংগ্রামীদের চেতনায় তখন শুধু ভোর দেখার আকাঙ্ক্ষা। তা যদি আসে রক্ত স্নানের মধ্য দিয়ে, তবে তাতেও রাজি তারা। এমন মনোবল নিয়ে শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে দ্বিতীয় দিনের মতো পালিত হয় বাংলা ব্লকেট কর্মসূচি। প্রথম দিনের বাংলা ব্লকেট সফলের উদ্দীপনাকে সঙ্গে নিয়ে আরো দ্বিগুণ তেজে 8 জুলাই মাঠে নামেন শিক্ষার্থীরা। দুপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে শুরু হওয়া মিছিল বিশ্ববিদ্যালয় ঘুরে শাহবাগ অবরোধ করে। একই সময়ে সায়েন্স ল্যাব অবরোধ করেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। নীলক্ষেত অবরোধ করেন ইডেন ও গার্হস্থ অর্থনীতির শিক্ষার্থীরা। এভাবে চতুর্মুখী সড়ক অবরোধ করে চলতে থাকে বাংলা ব্লকেট। এক পর্যায়ে শিক্ষার্থীদের মিছিলটি কারওয়ান বাজারে এলে বাধা দেয় পুলিশ। সেই বাধা উপেক্ষা করে বিকেল 5টায় ফার্মগেট অবরোধ করেন শিক্ষার্থীরা। ততক্ষণে মিছিলে মানুষের সংখ্যা বাড়ে কয়েক গুণ। রাত 8টার পর ফার্মগেট ছেড়ে আবারও শাহবাগে এসে ঘোষিত হয় পরদিনের কর্মসূচি। 8 জুলাই দাবি আদায়ে সরকারকে 3 দিনের আলটিমেটাম দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। একই সাথে আগামী 3 দিন দেশব্যাপী অবরোধ কর্মসূচির পাশাপাশি সারা দেশে গণসংযোগ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণাও আসে। বাইরের ছিল মানুষের সেই যুদ্ধ, এটা পুরো রাষ্ট্রযন্ত্রের সাথে আপনি ফাইট করতে হয়েছে। আমাদের এই আন্দোলন থেকে আর পিছিয়ে ফেরার সুযোগ ছিল না। এদিনও গোটা আন্দোলনকে কেন্দ্র করে পাল্টাপাল্টি বক্তব্য দেয় দুই রাজনৈতিক দলের নেতারা। রাস্তাঘাট বন্ধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি পরিহার করা উচিত। ছেলেদের যে দাবি, এই দাবি আমরা বলেছি আমরা সমর্থন করি। এটা অত্যন্ত যৌক্তিক দাবি। একদিকে সড়ক অবরোধ, অন্যদিকে দীর্ঘমেয়াদী হলেও আন্দোলন সফল করতে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গঠিত হয় 65 সদস্যের সমন্বয় কমিটি, যা নতুন মাত্রা যোগ করে জুলাই আন্দোলনে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। 5 দফা দাবিতে আজও সিলেটে পণ্যবাহী পরিবহন ধর্মঘট, চলছে না দূরপাল্লার বাসও। সাধারণ মানুষের দুর্ভোগ, দাবি আদায় না হলে কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। রাজধানীর যাত্রাবাড়ি এলাকার একটি বাসায় গ্রিল কেটে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের মার ধরে মারা গেছেন বাড়িওয়ালা, আহত হয়েছেন তার স্ত্রী। এলাকাবাসী ও পুলিশ জানায়, যাত্রাবাড়ি বিবির বাগিচা এলাকার নিজের 5তলা বাড়ির 2য় তলায় থাকতেন 80 বছর বয়সী ইসমাইল হোসেন ও তার স্ত্রী সালেহা বেগম। তাদের 5 ছেলেই ইতালি প্রবাসী। ভোরে জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে একদল ডাকাত এ সময় ওই দম্পতিকে অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে লুটপাট চালায়। বাড়িওয়ালার চিৎকারে ভাড়াটিয়া ফ্ল্যাটে গেলে 2 জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই ইসমাইল হোসেনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হাসপাতালে ভর্তি আছেন তার স্ত্রী। ফজরের আজানের সময় গেছে আর এর আগেই ডাকাইতে আর ঘরে হেরে যায় বলে ফার্স্টে যাইতে ধরছে 4 জনে যাইতে ধরে চাবি চাইতেছে, কয় এই তোর পুতের বউরা যে ইটালি গেছে চাবি চুবি সোনা গয়না থুইয়া গেছে না, আলমারির চাবি দে। এভাবে যে মানুষের জান কেড়ে নেবে, এই তো নরপশুষের কাজ। যেই করছে ঘটনাটা তারা এখানে হয়তো আপনার পরিকল্পনা করেই করছে। এই মুহূর্তে রাজধানীর যাত্রাবাড়িতে আছেন সহকর্মী হায়দার আলী, সরাসরি যাচ্ছি তার কাছে। হায়দার, রাজধানীর যাত্রাবাড়ির বিবির বাগিচা এলাকার এই বাসাটিতে আজ ভোরে আনুমানিক 4টার দিকে 4 থেকে 5 সদস্যের এক ডাকাত দল প্রবেশ করে এবং তারপরে এই বাসার মূলত এই পেছন সাইডের গ্রিল কেটে, জানলার গ্রিল কেটে তারা রুমে প্রবেশ করে এবং সেখানে এই বাসাটির যে বাড়িওয়ালা
ইসমাইল হোসেন খান এবং তার স্ত্রী সালিহা বেগম এরা দুজনেই থাকতেন। তারা 80 এবং 75 বছর বয়সী। এই দম্পতি যখন ভোরে ঘুমিয়েছিলেন তখন প্রবেশ করার পরে অস্ত্রের মুখে তাদেরকে মূলত ডাকাত সদস্যরা জিম্মি করে ফেলে এবং তাদেরকে মারধর করে এবং বাড়িয়ালির কাছ থেকে বাড়ির লকারের চাবি এবং আলমারির চাবি হাতিয়ে নেওয়ার চেষ্টা করে এবং এজন্য তাদেরকে জোর করে এক পর্যায়ে তাদের কাছ থেকে চাবি নিয়ে সেই বাসায় লুটপাট করার পর এক পর্যায়ে তারা এই পেছন দিয়ে আবার পালিয়ে যায়। পরবর্তীতে আহত অবস্থায় সালেহা বেগমই মূলত পাশের যে ভাড়াটিয়া তাদেরকে ডাকেন এবং তাদের সহযোগিতায় রুমে প্রবেশ করে আশপাশের ভাড়াটিয়া দেখেন যে বিছানার ওপর অপুর অবস্থায় ইসমাইল হোসেন খান, যিনি 80 বছর বয়সী এই বাড়িওয়ালা পড়ে আছে এবং তিনি নিস্তেজ অবস্থায় আছেন এবং এই সালেহা বেগমের পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পরবর্তীতে তারা স্থানীয় যাত্রাবাড়ি থানা পুলিশে খবর দেয়। পুলিশ এসে মূলত সেই ভোরবেলায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতালে নেওয়ার পর মূলত ইসমাইল হোসেন খানকে চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং সালেহা বেগমকে শ্যামলী এলাকার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এর পরবর্তীতে এখানে থানা পুলিশ সহ ডিবি পুলিশ সহ একাধিক সংস্থা এসে বিষয়টি তদন্ত করছে এবং এখন পর্যন্ত এই ডাকাতির ঘটনায় এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর যাত্রাবাড়ি থেকে। কক্সবাজারের হিমছড়িতে সমুদ্রে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ আরও 2 শিক্ষার্থী। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, কক্সবাজার সমুদ্র সৈকত অনেকটাই উত্তাল। বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, তার উপর হচ্ছে 3 নম্বর সতর্ক সংকেত দেওয়া হচ্ছে মাঝে মাঝে। এসবের কারণে কিন্তু বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল রয়েছে। এই উত্তাল সাগরে অনেকটাই নির্জন জায়গা, যেটি পেঁচার দ্বীপ সৈকত বলা হচ্ছে। এই পেঁচার দ্বীপ সৈকতে সমুদ্রে গোসলে নেমে এরই মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। যারা 2 জন নিখোঁজ রয়েছে তাদের উদ্ধারে কাজ চালাচ্ছে এখানে ট্যুরিস্ট পুলিশ রয়েছে, ফায়ার সার্ভিস রয়েছে, পাশাপাশি নতুন করে যোগ হয়েছে এখন কোস্টগার্ড এসেছে। সবাই একযোগে কাজ করছে। আসলে দেখা যাচ্ছে যে জায়গায় নামা হয়েছে এটি পেঁচার দ্বীপ সৈকত। সেই পেঁচার দ্বীপ সৈকতে কক্স ক্যাম্পিং নামে একটি রিসোর্ট রয়েছে, যেখানে তারা গতকাল রাতে উঠেছিল এবং আজ সকাল 6টার দিকে তারা 5 বন্ধু মিলে সাগরে এসেছিলেন এবং সাগরে এসে যে 3 জন নাম বলা হচ্ছে আসিফ, সাবাব ও অরিত্র, এই 3 জনই সাঁতার জানে না। সাঁতার না জেনে তারা ছবি তুলতে তুলতে এক পর্যায়ে সাগরে নেমে যায় যখন সাগর অনেকটাই শান্ত ছিল। কিন্তু যখন এক পলকে তারা যখন উঠে আসছিল ঠিক ওই সময় সাগর উত্তাল হয়ে জোয়ারের ঢেউ, প্রত্যক্ষদর্শীরা যেটি বলছে, 3 জন 3 দিকে চলে যায় এবং 3 দিকে চলে গিয়ে সাগরের তোরে তারা ভেসে যায়। এরই মধ্যে স্থানীয় জেলেরা অনেক খোঁজাখুঁজির পর একজন যে সাবাব বলা হচ্ছে সেই সাবাবকে উদ্ধার করেছে এবং বাকি যে 2 জন অরিত্র এবং আসিফ, এই 2 জন এখনো নিখোঁজ রয়েছে। তাদেরকে এখনো উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। তবে যেটি জানা গেছে এখানে যারা 2 জন, তাদের বন্ধু যে 2 জন রয়েছে, একজন রিয়াদ আর একজন ফারহান, তারা যেটি বলছে তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা গতকাল পরীক্ষা শেষ করে কক্সবাজারে এসেছিলেন এবং যে 2 জন এখন পর্যন্ত তারা সুস্থ রয়েছে তাদেরকে নিরাপদে রাখা হয়েছে। এই বিষয়টি বলছে ট্যুরিস্ট পুলিশ, যেটি বলছে এখানে যদি কোনো ধরনের গাফিলতি থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তো এই ছিল আমার কাছে পেঁচার দ্বীপ সৈকত থেকে সবশেষ। কক্সবাজারের পেঁচার দ্বীপ সৈকত থেকে আমরা সরাসরি যুক্ত ছিলাম। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলসহ বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তাঘাট। সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ফেনীতে সকাল পর্যন্ত 24 ঘন্টায় 233 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস, যা চলতি বছর 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। টানা বৃষ্টিতে শহরের রামপুর শাহীন একাডেমি এলাকা, পাঠানবাড়ি, নাজির রোড, পেট্রো বাংলা সহ বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পড়েছে পানি, দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। একদিকে 2 দিন ধরে বৃষ্টিতে পটুয়াখালী শহরে অধিকাংশ সড়ক এবং উপকূলের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানপাটে ঢুকেছে পানি। সব বিজিবি 15 মিনিটের মধ্যে পানি উঠে সব ধ্বংস হয়ে গেছে ভাই। আমরা লক্ষ লক্ষ টাকা আমাদের শেষ। পরীক্ষা ছিল আজকে সকালবেলা, আমি স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছি।
কিন্তু দেখি অনেক পানি, এই জন্য আমি বাসায় স্কুলে যেতে পারিনি। পটুয়াখালী শহর তলায় গেছে, আমরা কাজে কেমনি যাবো, ডিউটিতে কেমনি যাবো, যাদের টিনের ঘর আছে নিচতলা তলায় গেছে একেবারে। এই মুহূর্তে ফেনী শহরে আছেন সহকর্মী আতিয়ার সজল, সরাসরি যাচ্ছি তার কাছে। যে ফেনীতে গতকাল সকাল 9টা থেকে আজ সকাল 9টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর যেটা বলছে 233 মিলিমিটার বৃষ্টিপাত, মানে এই মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবং এই বৃষ্টিপাতের কারণেই কিন্তু দেখতে পাচ্ছেন শহরের, আমরা যতটুকু শুনেছি বা খবর নিয়েছি, যে প্রায় 60 থেকে 70% পানির নিচে বা পানিতে পাহাড়া মহল্লা গলি বিভিন্ন জায়গায় তলিয়ে গিয়েছে। অনেক ব্যবসা প্রতিষ্ঠান, অনেকের বাসা বাড়িতে তারা পানিতে নিমজ্জিত হয়েছেন। আর আপনাকে যদি বলি, এই যে পানির যে অবস্থা দেখছেন, আবহাওয়া অধিদপ্তর যেটা বলছে বৃষ্টি এখনো চলমান রয়েছে এবং পানি যেগুলো চারিদিকে জমা হচ্ছে, এই পানিগুলো নামার জন্য ফেনী শহরের যে উৎসগুলো পাগলীছড়া, দমদমা ছড়া আরও কয়েকটু খাল রয়েছে, এ সকল খাল বছর জুড়েই কিন্তু একাধিকবার অনেক কথা হয়, কিন্তু সেই কথা মোতাবেক এগুলো পরিষ্কার হয় না, বরঞ্চ বছরকে বছর এ সকল খালগুলো দখল হয়ে যায় এবং দখল দূষণের কারণে সামান্য বৃষ্টি হলেই সে সকল উৎস থেকে পানি নামতে পারে না, যার কারণে সামান্য বৃষ্টিতেই জলবদ্ধতা সৃষ্টি হয়। আমরা দেখেছি যে এই জলবদ্ধতার কারণেই মূলত প্রতি বছর এখানকার ব্যবসায়ীরা থেকে সাধারণ মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এখন এই যে এসে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক রয়েছে, আমরা সেখানে কিন্তু যে দুই পাশের রাস্তার দুধারে যে ব্যবসায়ীরা রয়েছেন, সেখানে কিন্তু তাদের দোকানপাট তলিয়ে গিয়েছে, অনেক তাদের ব্যবসার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং স্কুলগুলোর যারা পরীক্ষা ছিল সেগুলো স্থগিত ঘোষণা করা হয়েছে, যদিও যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো সেগুলো চলমান রয়েছে এবং সে সকল পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে যাওয়া আসার ক্ষেত্রে ভোগান্তির শিকার হচ্ছে এবং যারা কর্মমুখী মানুষ এবং সাধারণ খেটে খাওয়া মানুষ চরম বিপাকে পড়েছে। এবং স্থানীয়রা বলছে গত 24 আগস্টে যে ভয়াবহ বন্যা হয়েছিল, সেই বন্যা থেকে যে শিক্ষা গ্রহণের কথা সেগুলো কিন্তু আমরা আসলে নিতে পারিনি, যার কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথার্থ ব্যবস্থা গ্রহণ না করার কারণে কিন্তু সামান্য বৃষ্টিতে এমন জলবদ্ধতার সৃষ্টি হয়। এবং যে উৎসগুলো রয়েছে সেই উৎসগুলো ফেনী পৌরসভার অনেক দোকান রয়েছে যেগুলো খালের উপরে দখল করে আছে, যেগুলো পৌরসভা দখল মুক্ত করার কথা, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পৌরসভা নিজেই অনেক জায়গায় দোকান করে অনেক খালের উপরে সেই দোকানপাট দিয়ে রেখেছে, যার কারণে আমরা দেখেছি যে এই সকল শহরে কিন্তু সামান্য বৃষ্টিতে এমন জলবদ্ধতার সৃষ্টি হয়। তাই স্থানীয়রা দাবি জানিয়েছেন এখন থেকে যে সকল খাল দখল দূষণ হয়ে আছে, পৌরসভা নিজেই স্বয়ং যেখানে দখল করে বিভিন্ন দোকানপাট নির্মাণ করেছে সেগুলো যেন উচ্ছেদ করা হয়। এই ছিল আমার কাছে এখানকার জলবদ্ধতার সবশেষ। জলাবদ্ধতার খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম ফেনী থেকে। হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক চাপায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। আব্দুল মান্নান খন্দকার নামের এক ভ্যান চালক তার দুই ছেলেকে নিয়ে ভোরে সলঙ্গা থেকে চিকিৎসার জন্য সিরাজগঞ্জের শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। মহাসড়কের সলঙ্গা চুরিয়া মধ্যপাড়া এলাকায় পৌঁছালে হাটিকুমরুল থেকে বনপাড়াগামী দ্রুত গতির একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার আব্দুল মান্নান ও তার ছেলে জুয়েল নিহত হন। আহত হন বড় ছেলে রাসেলও। পাথরকুড়িয়া খুলে দেয়া সহ 5 দাবিতে সিলেটে অনির্দিষ্টকালের পণ্যবাহী পরিবহন ধর্মঘট চলছে। চলাচল করছে না দূরপাল্লার বাসও, এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। শনিবার থেকে 3 দিন পরিবহন ধর্মঘট চলার পর প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেন মালিক শ্রমিকরা। সমাধান না হওয়ায় সোমবার অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় সিলেট জেলা পরিবহন মালিক শ্রমিক সমিতি। নেতারা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে ব্রিফ করছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। না এটা হলো একটা তার প্রেসিডেন্ট দিয়েছে, কিন্তু 1-to-1 যখন নেগোসিয়েশনটা ঠিক হবে, চিঠিতে বহু আগে দিয়েছে 37%, এইটা আবার 14টা দেশের জন্য বলেছে একই, কিন্তু 1-to-1 নেগোসিয়েশন হবে, সেজন্যই তো ইউএসটিআর এর সাথে কথা বলা, ফাইনাল না। হ্যাঁ, এটা ভালো আছে। আপনারা 3 মাস চেষ্টা করলেন, ভিয়েতনাম চেষ্টা করে তারা 26% কমিয়েছে, বাংলাদেশ কেন মাত্র 2% কমানোর সুযোগ হবে? না নেগোসিয়েশন করতে, কারণ এটা ঠিক যে আমাদের ডেফিসিট মাত্র $5 বিলিয়ন, ভিয়েতনামের 125 বিলিয়ন, ওখানে কিন্তু ওরা মোটামুটি কনসেশন দিতে মানে ওদের রাজি হয়েছে, কিন্তু আমাদের এত কম ডেফিসিট, আমরা চেষ্টা করছি যে আমাদের এত কম ডেফিসিটে এত শুল্ক দেওয়ার তো কোনো জাস্টিফিকেশন থাকে না, কিন্তু ওরা যেটা করছে ব্ল্যাঙ্কেট কতগুলো করেছে, চায়নার জন্য আলাদা,
একেবারে চায় না, তাকে সিঙ্গেল হ্যান্ডেডলি ডিল করে ওরা, আর বাকি এটা দেশে করে যেটা 14টা দেশের একই বলেছে। 14 দেশের মধ্যে এখন আমরা এটা নেগোশিয়েট করবো। এখন তো আমি কিছু বলতে পারবো না। আমরা সরাসরি যুক্ত ছিলাম সচিবালয় থেকে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে 1 শতকের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা 100 ছাড়িয়েছে। নদীর পানি বেড়ে মুহূর্তে গ্রাস করে নেয় ক্যাম্প পার্ক মানুষের জীবন। স্থানীয় এক বাসিন্দা জানান, শুধু কেরভিলেই শিশুসহ অর্ধশত মানুষ প্রাণ হারিয়েছেন। নিখোঁজ আছেন অনেকে। উদ্ধার অভিযান চালাচ্ছে 19টি স্থানীয় ও কেন্দ্রীয় সংস্থা। আবহাওয়া দফতরের আগাম সতর্কতার পরও এত প্রাণহানি হওয়ায় প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠছে, যা উত্তাপ ছড়াচ্ছে স্থানীয় রাজনীতিতেও। স্পেনের কাতালোনিয়ায় পাহাড়ে ভয়াবহ দাবানলের নিয়ন্ত্রণ হারিয়ে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। ফ্রান্সের দক্ষিণে দাবানলে বন্ধ হয়ে গেছে প্রধান মোটরওয়ে। এছাড়া সিরিয়া লাতাকিয়ায়ও বিশাল এলাকা জুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে। স্পেনের তরাগোনা প্রদেশের পলস পাহাড়ে সোমবার দুপুরে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। হেলিকপ্টারে পানি দেওয়ার পরও দাবানলের বিস্তার রোধ করা যায়নি। সবশেষ খবর পাওয়া পর্যন্ত 150 হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, এলাকা দুর্গম হওয়ায় অগ্নি নির্বাপন কাজে বাধা তৈরি হচ্ছে। 4টি শহর ইতোমধ্যে লকডাউন করা হয়েছে। জরুরি যান চলাচলের জন্য খোলা রাখা হয়েছে সড়ক। 75টি দমকল ইউনিট মাঠে রয়েছে। এর মধ্যে 16টি এয়ার ইউনিট ও 2টি হেলিকপ্টার আগুন নেভানোর চেষ্টা করছে। তবে বাতাসের কারণে পরিস্থিতি আরো জটিল হতে পারে বলে শঙ্কা তৈরি হয়েছে। এদিকে ফ্রান্সের দক্ষিণের হেরল্ট অঞ্চলে দাবানলের সূত্রপাত হয়। 2টি গ্রামের মাঝের 400 হেক্টরের বনাঞ্চল পুড়ে যায়। আগুন আংশিক নিয়ন্ত্রণে আসার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। 400 দমকল কর্মী শনিবার কাজ করেন। পরদিন 200 জনকে রাখা হয় ফের আগুন ছড়ানো ঠেকাতে। একযোগে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে দাবানলের ভয়াবহতাও বাড়ছে। অন্যদিকে সিরিয়ার লাতাকিয়া প্রদেশে 4 দিন ধরে আগুন জ্বলছে। 10,000 হেক্টরের বেশি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। প্রবল বাতাসের কারণে আগুন নেভানো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, পানি বিদ্যুৎ কিছুই অবশিষ্ট নেই, সব পুড়ে গেছে। নাদিম মারজান, সময় সংবাদ। খেলার খবর। ওয়ানডে সিরিজের অঘোষিত ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ক্যান্ডিতে ভালো ক্রিকেট খেলে সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ, জানিয়েছেন টাইগার ওপেনার পারভেজ হোসেন ইমন। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় 3টায়। ক্যান্ডিতে এসে স্বস্তির নিঃশ্বাস নিতেই পারে বাংলাদেশ, কারণ গল আর কলম্বোর অসহ্য গরমে হাঁসফাঁস লেগেছিল টাইগারদের। তবে পাল্লেকেলের নাতিশীতোষ্ণ আবহাওয়া কিছুটা হলেও ঘরের আবহ দিবে, আর কলম্বো থেকে নিয়ে আসা জয়ের টাটকা স্মৃতি হাওয়া দিয়েছে আত্মবিশ্বাসের পালে। শেষ ওয়ানডেতে মাঠে নামার আগে খুব বেশি সময় পায়নি বাংলাদেশ। আগের ম্যাচগুলোর মতোই সিরিজ নির্ধারণী ওয়ানডে দিবারাত্রির হওয়ায় যথারীতি ফ্লাড লাইটের আলোয় অনুশীলনে টাইগাররা। তবে 2 বছর আগে এই ভেন্যুতে খেলার অভিজ্ঞতা সঙ্গী মিরাজ ছাড়াও স্কোয়াডের 6 ক্রিকেটারের। বিশ্রাম কাটিয়ে একাদশে ফেরার সম্ভাবনা প্রবল তাসকিন আহমেদের। সেক্ষেত্রে ছিটকে যাবেন হাসান মাহমুদ। একাদশে পরিবর্তন আসতে পারে ওই একটাই। আমরা তো খেলার মধ্যে আছি, সো আমাদের অলমোস্ট আমরা রেডি জাস্ট আমাদের বেস্টটা দেওয়ার জন্য। লাস্ট ম্যাচে যেভাবে মিরাজ ভাই, পাটোয়ারি এন্ড তানবীর অনেক ভালো বোলিং করছে, সো এটা অবশ্যই আমাদের জন্য ভালো। ম্যাচ জিতলেও ওপেনিং জুটির ব্যর্থতা, মিডল অর্ডারের ক্রাইসিস, পার্টনারশিপ আর ব্যাটারদের ইনিংস বড় করতে না পারা, মোমেন্টাম হারানোর মতো ভুল দেখা গেছে দ্বিতীয় ওয়ানডেতেও। যা কাটানোর প্রতিশ্রুতি আগেই দিয়ে রেখেছিলেন অধিনায়ক মিরাজ, এবার করে দেখানোর পালা। ফার্স্টে গিয়ে অ্যাসেস করতে হবে কেমন উইকেট ডিমান্ড, সো আমরা ওইভাবেই খেলার চেষ্টা করব আমাদের বেস্টটা দিয়ে। প্রথমবার লঙ্কা দুর্গে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের, যে অভিযানে ইংল্যান্ড থেকে ফিরে দলের সঙ্গে যোগ দিয়েছেন হেড কোচ ফিল সিমন্স। ক্যান্ডির একমাত্র অনুশীলন সেশনটা মিস করলেও ডাগ আউটে দেখা যাবে তাকে। পাল্লেকেলে বরাবরই বৃষ্টিপ্রবণ ভেন্যু। এখানে হরহামেশাই বৃষ্টির বাগড়ায় বন্ধ হয় ম্যাচ, আর সবশেষ যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল এই ভেন্যুতে, সেটি বৃষ্টির কারণে কোনো ফলাফলের মুখই দেখেনি। সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে হবে সব কিছু মাথায় রেখে।
ক্যান্ডির পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশি পণ্যে 35% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, ছাড় পেতে ইউএস ট্রিয়ারের সঙ্গে বাণিজ্য উপদেষ্টার বৈঠক 9 জুলাই, ইতিবাচক ফলের আশা প্রেস সচিবের, আছে বিকল্প চিন্তাও। দেশ গড়ার প্রত্যয়ে উত্তরাঞ্চল ঘুরে কুষ্টিয়ায় জুলাই পদযাত্রা, নির্বাচন ঘিরে সাংগঠনিক ভিত্তি জোরদারে তৎপর এনসিপি, সম্ভাব্য প্রার্থীদের মাঠ গোছানোর নির্দেশনা। এবং রাজধানীর যাত্রাবাড়িতে গ্রিল কেটে বাসায় ঢুকে ডাকাতদের তাণ্ডব, বৃদ্ধ দম্পতিকে মারধর করে অর্থ ও স্বর্ণালংকার লুট, স্বামীর মৃত্যু, স্ত্রী গুরুতর আহত। এই ছিল সময় সংবাদের, সঙ্গে থাকুন সময়ের।